নমস্কার। হাওড়া ইতিবৃত্ত ফেসবুক গ্রুপে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের যে ফেসবুক লাইভে হাওড়া জেলার ইতিহাস চর্চার যে সিরিজ চলছে, সেই সিরিজের আজকে আমরা ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকের পর্বটা একটু অন্যরকম, একটু স্পেশালও বলা যায়, কারণ আজকে আমরা আলোচনা করব হাওড়ার অন্যতম প্রাচীন জনপদ শিবপুর। এই শিবপুরের ইতিহাস চর্চা নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো কাজ। একটি হলো আমাদের, আমি দেখাই একটু আপনাদের সকলকে, আমরা দুটো গুরুত্বপূর্ণ কাজ। একটি হচ্ছে শিবপুর কাহিনী, যেটার রচনা করেছিলেন শ্রী অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়, এবং স্মৃতির অর্ঘ্য, যেটি বসন্ত কুমার পাল কর্তৃক রচিত। এই দুটি ঐতিহাসিক গ্রন্থ, সেই দুটো ঐতিহাসিক গ্রন্থ যেটা প্রায় দুর্লভ হয়ে গিয়েছিল, পাওয়াই যাচ্ছিল না, তো সেই দুর্লভ দুটি গ্রন্থকে, সেখান থেকে শিবপুরের ইতিহাস, শিবপুরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একত্রিত করে আমাদের এই হাওড়ার ইতিবৃত্ত ফেসবুক গ্রুপে এবং আমাদের হাওড়া জেলা ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের যে ফেসবুক গ্রুপ আছে, এই দুটো গ্রুপের অ্যাডমিন, দুই গুরুত্বপূর্ণ অ্যাডমিন এবং হাওড়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন যে দুজন, আমাদের মাননীয় সুকান্ত মুখোপাধ্যায় মহাশয় এবং আমাদের সৌভিক মুখোপাধ্যায় মহাশয়, এই দুজনের করা সম্পাদনায় একটি নতুন বই প্রকাশিত হয়েছে সদ্য। তো সেই বইটির নাম প্রসঙ্গ শিবপুর। অর্থাৎ আমরা এই বই থেকে শিবপুরের ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুটি গ্রন্থকে নিয়ে আলোচনা, এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেগুলো উঠে এসেছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই আলোচনায় আমরা আজকে যাদেরকে পেয়েছি, আমাদের খুব আনন্দের বিষয়। এই প্রথম আমরা আমাদের এই ফেসবুক লাইভে আমরা আনছি একসাথে, আমাদের সুকান্ত বাবু তো থাকেনি, কিন্তু এই প্রথম আমরা পেয়েছি আমাদের এই হাওড়া ইতিবৃত্ত গ্রুপের যিনি ক্রিয়েটার মাননীয় সৌভিক মুখোপাধ্যায় মহাশয়কে, এবং আরো একজন স্পেশাল মানুষ, একজন বিশেষ অতিথি রয়েছেন, তার ইন্ট্রোডাকশন সুকান্ত বাবুই দেবেন। তো আমি প্রথমে সুকান্ত বাবুকে এবং সৌভিক বাবুকে আমাদের এই ফেসবুক লাইভে ডেকে নিচ্ছি। নমস্কার সকলকে। নমস্কার। 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 মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়কে, মাননীয় সৌভিক মুখার্জি মহাশয়কে, এবং আরেকজন বিশেষ অতিথি রয়েছেন। কতদিন বাদে দেখা। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি আমরা সবাই। আমি সুকান্ত বাবুকে অনুরোধ করবো আমাদের যে তৃতীয় যে অতিথি রয়েছেন তার সম্পর্কে আপনি একটু আমাদের সমস্ত দর্শকদের একটু জানিয়ে। হ্যাঁ, আমরা অত্যন্ত সৌভাগ্য, আমাদের বিশেষ অতিথি অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়ের নাতি, ওনার নাম তপন চট্টোপাধ্যায় মহাশয়। ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সঙ্গে থাকার জন্য, উনি রাজি হয়েছেন এবং উনি আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন, সেটা আমরা শুনবো ওনার মুখ থেকে। আপাতত ওনার পরিচয় হচ্ছেন, উনি অন্নদাবাবুর নাতি এবং ওই পরিবারের জীবিত একজন সদস্য। আমরা দীর্ঘদিন ধরে শিবপুরে থাকা সত্ত্বেও ওনাকে চিনতে পারি চট করে, কিন্তু এই গ্রুপের মাধ্যমেই পরিচয় হয়েছে এবং উনি আমাদের মানে দু হাতে সাহায্য করেছেন, না হলে আমরা সত্যি এইটা করতে পারতাম না। আমরা ওনার কাছ থেকে ওনার কথা শুনবো। তার আগে প্রাথমিকভাবে আমি সৌভিককে অনুরোধ করব যে এই বইটার করার পেছনে আমাদের যে মূল উদ্দেশ্য, সেটা তুমি যদি একটু খুলে বলো বা ব্যাখ্যা করো দর্শকদের জন্য। সুকান্ত দা, বিষয়টা তো খুব ব্যাখ্যার নয়, এটা আপনার সাথে তো আমরা ফোনে একটা কথাই হয়েছিল যে হাওড়া সংক্রান্ত এই বইটা একদম প্রথম দিকের বই, শুধু হাওড়া সংক্রান্ত বলা যায় না। আমার তো মনে হয় আঞ্চলিক ইতিহাসে এই বইটা খুবই একটা ইন্টারেস্টিং বই। এর আগে আঞ্চলিক ইতিহাসে যে বইগুলো আছে সেগুলোর সাথে এটা কিন্তু পাল্লা দিয়ে পাশাপাশি একদম চলার মতন অবস্থায়। আমার কথা শোনা যাচ্ছে তো পরিষ্কার? পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, তা এইটা তো এখন প্রায় 100 বছর হয়েছে, এই বইটা 100 বছর হলো। তা এটা নিয়ে অনেকদিনই খোঁজাখুঁজি চলছে। বইটা একদম দুর্লভ না হলে দুর্লভ তো বটেই, বইটা পাওয়া যায় না, একদম খুবই
তা সুকান্ত বাবু এবং সবার সাথে একটা এই হাওড়া নিয়ে ইন্টারেস্ট হওয়ার ফলে তা আমরা ভেবেছিলাম বইটা যদি রিপ্রিন্ট করা যায়, বইটা যদি পাওয়া যায়, তাহলে সবার হাতেই এটা আসে। এখানে ব্যবসায়িক দিকটা যত না বেশি আছে, তার থেকে বেশি পাঠকদের হাতে তুলে দেওয়ার একটা চিন্তাই আমাদের কাছে অনেক বেশি দরকারি বলে মনে পড়েছিল। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এই বইটা, যে বইটা এই শিবপুর কাহিনী, এটাকে নিয়েই বলছি মেনলি। এই শিবপুর কাহিনী বইটা পাওয়া গেলেও এর যে পরবর্তী একটা ভাগ আছে সেটা তো আমরা জানতাম না, কাজ করতে করতে পাওয়া। এবং এই আমাদের হাওড়া ইতিবৃত্ত গ্রুপ থেকেই বিভিন্ন মানুষ আমাদের সাহায্য করেছে এবং এখান থেকেই আমাদের এই বইটা পাওয়া, ছবিটাও পাওয়া। 100 বছর হয়ে গেল বইটার আজকে। এটা, আমি নিজে শিবপুরের বাসিন্দা, ফলে এটা আমার কাছে একটা খুবই আনন্দের এবং খুবই গর্বের বিষয় যে আমি এই আঞ্চলিক ইতিহাসের এই বইটা আলাদাভাবে আবার তুলে দিতে পারছি, বা মানুষের হাতে এটা আবার আসবে। এই বইটা শুধুমাত্র ইতিহাসের মতন একদম নিরস নয়। প্রথম ইনফরমেশনস গুলো এখানে এত সুন্দরভাবে পাওয়া গেছে। এই বইটা একটা আঞ্চলিক ইতিহাসের খুবই ইন্টারেস্টিং বিষয়। তা সেটা বিষয় নয়, পুরো বিষয়টাই করেছেন সুকান্তদা। সুকান্তবাবু না থাকলে এই বইটার সম্পাদনা, তার পুরো ব্যাপারটা কখনোই হতো না। আমি এখানে শুধু উদ্যোগপতি মাত্র, উদ্যোগ নিয়ে শুধুমাত্র ব্যাপারটাকে এগিয়ে দেওয়ার বাইরে আর কিছুই করিনি। তা যাই হোক, সুকান্তদাকে আমি একটু রিকোয়েস্ট করি যে আপনি আর একটু ডিটেলসে বিষয়টা একটু ধরুন, একটু বলুন যে কিরকম ভাবে কি বিষয়টা কি না হলে, কেন আমার মনে হয় আপনি এখানে বেস্ট পার্সন আরো বলার জন্য। দেখো সুকান্ত বাবুকে একটু বলতে পারেন। আমাদের সঙ্গে আছেন রূপম চ্যাটার্জি, সৌরেন্দু বাবু, সৌরেন্দ্র শেখর বিশ্বাস, শুভময় রয়েছে শ্যামপুর থেকে। আরো অনেক মানুষ যুক্ত হচ্ছেন আস্তে আস্তে, সকলে দেখছেন। আপনারা আপনাদের মতামত, যারা বই পেয়েছেন হাতে বা যারা এখনো পাননি, আপনাদের বই থেকে কি এক্সপেকটেশন, সমস্ত কিছুই আপনারা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্সে লিখতে পারেন। ঠিক ঠিক কথা স্যার বলুন। স্যার বলুন। শিবপুর হচ্ছে হাওড়ার মধ্যে একটা অনেক পুরনো জায়গা। এইটা আমরা হাওড়ার যে ইতিহাস, প্রথম যে লিখিত ইতিহাস যেটা পাই, সিএন ব্যানার্জির অ্যান অ্যাকাউন্ট অফ হাওড়া পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, এইটা আমরা প্রথম একটা ইংরেজি বই হাতে পাই। হ্যাঁ, এইটা, এই ছবিটা রাখো, এইটা হচ্ছে শিবপুর গ্রামের ছবিটা। যেটা, হ্যাঁ, এইটা শিবপুর গ্রামের সবচেয়ে পুরনো ছবি, সর্বপ্রাচীন ছবি, চার্লস ডয়েলির আঁকা। এবং এইখানে যে গম্বুজটা দেখা যাচ্ছে, যে বড় গম্বুজটা, মাঝখানে একটা বড় গম্বুজ আছে, তার পাশে কিছু লোকজন যাতায়াত করছে। এখান থেকে আমরা শিবপুর, ওই যে গ্রামটা, তখন দিনে শিবপুর গ্রাম নাম ছিল, এই গ্রামে যে বড় মসজিদটা দেখতে পাচ্ছি, গম্বুজ, মসজিদের গম্বুজ দুটো দেখা যাচ্ছে, এই যে বড় মসজিদটা, এই মসজিদটা কিন্তু এখনো আছে। এটা শিবপুরের সবচেয়ে পুরনো মসজিদ এবং এটাকে বলা হয় বড়া মসজিদ। এখনো পর্যন্ত শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশনের উল্টো দিকে কাজীপাড়ায় এই মসজিদটা রয়েছে। তো এর বিবরণ আমরা বসন্ত কুমার পালের লেখায় পাই। আর আমাদের এই অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের গুরুত্বটা এই যে, আমি যেটা বলছিলাম, প্রথম আমরা হাওড়ার যে বইটা পাই সেটা হচ্ছে সিএন ব্যানার্জির লেখা অ্যান অ্যাকাউন্ট অফ হাওড়া পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এটা হচ্ছে হাওড়ার প্রথম বই। এখানে কিন্তু কত বছর হলো পাস্ট অ্যান্ড প্রেজেন্ট? প্রায় 150 বছর। এই বছর 150 বছর, 1872 সালে প্রকাশিত হয়েছে। মানে 150 বছর আমরা পা দিয়েছি। তারপর 1909 সালে বেরোলো। হ্যাঁ, এই বইটা 100 বছর হলো। হ্যাঁ, এই বইটা 100 বছর। এরপরে আমরা পাচ্ছি 1909 সালে মনমোহন চক্রবর্তী এবং ওম্যালির গেজেটিয়ার, হাওড়া গেজেটিয়ার, ডিস্ট্রিক্ট গেজেটিয়ার। সেখানেও শিবপুরের কথা আছে, কিন্তু আলাদা করে যে আঞ্চলিক ইতিহাস শিবপুরের যে গুরুত্ব, সেইটা প্রথম বেরোলো কিন্তু এই 1919 সাল, 1920 নাগাদ, 1326 বঙ্গাব্দে শিবপুর সাহিত্য সংসদ প্রকাশ করেছিল অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের এই বইটি। 1326 বঙ্গাব্দ, আমরা দাঁড়িয়ে আছি 1328, অলমোস্ট 101 বছরে আমরা, হ্যাঁ 1428 আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং 100 বছর পেরিয়ে গেছে। এবার অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায় যেটা করেছিলেন সেটা হচ্ছে আঞ্চলিক ইতিহাসের একটা মাইল ফলক তৈরি করেছিলেন এই বইটাকে। উনি প্রথম যে বইটা লিখেছিলেন তাতে ভূমিকায় লিখেছিলেন
যে শিবুর কাহিনীর ইহা প্রথম অংশ। এই অংশে অতীতকাল হইতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল পর্যন্ত শিবপুরের প্রাচীন ঐতিহাসিক কথাই আলোচিত হয়েছে। আমি আবার বলছি, উনি প্রথম বলছেন যে শিবপুর কাহিনীর ইহা প্রথম অংশ। এই অংশে অতীতকাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল পর্যন্ত, এইটা হচ্ছে শিবপুর কাহিনী বইটার প্রচ্ছদ, প্রাচীন ঐতিহাসিক শিবপুরের কথা বলা হয়েছে। দ্বিতীয় অংশে শিবপুরের অভ্যুদয় ও ব্রিটিশ রাজত্বে ইহার ক্রমোন্নতি এবং সামাজিক ও চরিত কথার আলোচনা থাকিবে। তাহলে দেখা যাচ্ছে যে অন্নদাবাবু দুটো বইয়ের পরিকল্পনা করেছিলেন। প্রথম বইটা যেটা ছাপা হয়েছিল 1326 বঙ্গাব্দে, সেটা হচ্ছে শিবপুর কাহিনীর প্রথম অংশ, যেখানে উনি, এইটা আমরা অন্নদাবাবুর একটা দুর্লভ ছবি তপনবাবু সৌজন্যে পেয়েছি। অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায় যে লেখক, তার একটা দুর্লভ ফটোগ্রাফ আমাদের দিয়েছেন তপনবাবু। আমরা ওনার কথা শুনবো, আসবো, ওনার প্রসঙ্গে নিশ্চয়ই আসবো। আমি ছোট করে একটু বলে দিই ব্যাপারটা। তাহলে অন্নদাবাবু শিবপুর কাহিনীতে আঞ্চলিক ইতিহাসের একটা নতুন ধারার সন্ধান দিলেন, এবং সেই ধারাটা একেবারে বিজ্ঞানসম্মত আলোচনা। তার কারণ, তার আগে পর্যন্ত এত রেফারেন্স দিয়ে একেবারে পর্তুগিজ আগমন থেকে আরম্ভ করে ব্রিটিশ রাজত্ব এবং তারও আগে একেবারে প্রাচীনকাল থেকে বেতর বন্দরের অস্তিত্ব কিভাবে ছিল, মানে বিশেষত মনসামঙ্গল কাব্যে বেতর বন্দরের অস্তিত্ব কিভাবে ছিল, বা বেতর বন্দর যে সবচেয়ে পুরনো একটা বন্দর, তার নানান ঐতিহাসিক রূপরেখা তিনি একবারে নথিপত্র ঘেঁটে সংগ্রহ করেছিলেন। এটা একটা মানে পায়োনিয়ারিং কাজ শিবপুর সম্পর্কে। এবং শিবপুরের যে নাম, কেন শিবপুর হয়েছে, সেটা উনি দ্বিতীয় ভাগে আলোচনা করেছেন। প্রথম ভাগে কিছুটা বলেছেন যে আসলে শিবপুর কিন্তু বেতরকে নিয়ে ছিল। শিবপুর আমরা আজকের যে শিবপুরটা চিনি, এই শিবপুরটা, সেই শিবপুরটা হচ্ছে আসলে আমাদের আমাদের বেত্রচণ্ডী যে মন্দির, যে জায়গাটা আছে, বেত্রচণ্ডীর যে মন্দির, বেতাইতলার যে মন্দিরটা, এই মন্দিরটাও কিন্তু শিবপুরের অন্তর্ভুক্ত ছিল, এই কথাটা উনি বলেছেন। এবং বেতর বন্দর নিয়েও আলোচনা করেছেন। বেতর বন্দর এখনকার বইয়ে, হ্যাঁ সুকান্তদা, হ্যাঁ বলছি যে এই বইতেই তো এই প্রথম যে এই বেতরের এই পোর্শন গুলো তো ডিটেলসে আলোচনা হয়, যে শিবপুর যে বেতরের এই পোর্শনটা ছিল। এক্স্যাক্টলি। এবং পর্তুগিজদের আসা বা মগেদের আক্রমণ বা আচ্ছা, এই যে পর্তুগিজরা এখানে আসতো, সেই শিবপুর কাহিনী তো এটা মোটামুটি প্রথম বলা যেতে পারে যে উনি এখানে বললেন, প্রথম বলেছিলেন। হ্যাঁ, এবং বিস্তারিত আলোচনা করেছেন, একেবারে তথ্য দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পর্তুগিজ আগমন কিভাবে হয়েছে, বা তার আগে এই বেতাইচণ্ডীর মন্দির কত পুরনো, সে সম্পর্কে উনি অনেক নথিপত্র ঘেঁটেছেন, প্রচুর পড়াশোনা করেছেন। এবং যেটা লিখেছেন অন্নদাবাবু, সেটা একেবারে ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে। আর অনুমান যেটা আছে বা জনশ্রুতি যেটা আছে, সেটাকে উনি পাশে রেখেছেন, একেবারে উড়িয়ে দেননি, কিন্তু সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন প্রামাণ্য নথি দিয়ে। অর্থাৎ সেই সূত্রে এটা বেতাইচণ্ডী মা, মানে বেতাইচণ্ডীর মানে মূর্তি, পাথরের যে মূর্তি। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের গুরুত্ব এইখানেই। উনি প্রথম নথিপত্রের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করলেন যে শিবপুর মোটেই হেলাফেলার একটা জায়গা নয়। বলা যায় যে সাহেবরা কিন্তু বলেছিল যে শিবপুর ইজ এ ভিলেজ চিফলি ইনহ্যাবিটেড বাই ক্লার্কস, মানে ক্লার্কস অফ মার্চেন্টস অফিসার্স। ইংরেজ শাসকেরা শিবপুরবাসীদের সম্পর্কে এই মন্তব্য করেছিল যে শিবপুর একটা গণ্ড গ্রাম, ওখানে থাকে কেরানিকুল। সেই কথাটা অন্নদাবাবু অস্বীকার করেননি। তিনি কিন্তু লিখেছেন যে হ্যাঁ, শিবপুর কেরানিকুলের বাস বটে, কিন্তু শিবপুর শুধু কেরানিকুলের বাস নয়, শিবপুর বাণিজ্য নগরী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় ভূমিকা নিয়েছিল। আমি অন্নদাবাবুকে এই জন্য গুরুত্ব দিতে চাইছি যে প্রথম একজন বাঙালি ঐতিহাসিক, আঞ্চলিক ইতিহাসের একজন তন্নিষ্ঠ গবেষক, তিনি কিন্তু ইংরেজদের ওই কথাটাকে মান্যতা দিয়েছেন যে হ্যাঁ, হতে পারে যে এখন শিবপুরে কিছু কেরানি আছে, কিন্তু এটা ঠিক নয়। শিবপুরে অনেক বর্ধিষ্ণু মানুষের বাস ছিল, শিবপুরে অনেক বড় বড় মানুষ বাস করেছেন, অনেক বড় বড় পরিবার এসছে, এবং এখানকার ব্রাহ্মণরা, অন্নদাবাবুই প্রথম বলেছেন যে 3 ধর্মের লোকেদের শিবপুরে দেখা যায়: খ্রিস্টান ধর্ম, ব্রাহ্ম ধর্ম এবং ব্রাহ্মণ। এই 3টে ধর্মের পাশাপাশি বাস একেবারে হাতে কলমে উল্লেখ করে দেখিয়েছেন যে 3টে ধর্মের বাস কিন্তু শিবপুরে আছে। শুধু ব্রাহ্মণরা আছেন তা নয়, খ্রিস্টানও আছেন, তার সঙ্গে সঙ্গে আবার কি বলে তোমার ব্রাহ্মরাও রয়েছেন।
এই যে অর্থাৎ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতন লোক বিশপ কলেজে চাকরি করছেন, বা রাজনারায়ণ বসুর মতো লোক শিবপুরে থেকেছেন, কেশব সেনের মতো লোক শিবপুরে এসছেন, এটাকে অন্নদাবাবু কিন্তু গুরুত্ব দিয়েছেন, যথেষ্ট বেশি গুরুত্ব দিয়েছেন। শিবপুরের সঙ্গে সঙ্গে বাজে শিবপুর, যেটা পাশের একটা অংশ, বাজে মানে হচ্ছে বর্ধিত অংশ, একটা মত। কেউ কেউ বলেন বাজে মানে বর্ধিত অংশ বা বাড়িয়ে দেওয়া অংশ, কেউ কেউ বলেন যে ওখানে গান বাজনা করা হয়েছে, গান বাজনার জন্য হয়তো সেই কারণে বিখ্যাত। তো আমার বক্তব্য হচ্ছে এইটাই যে অন্নদাবাবু প্রথম আঞ্চলিক ইতিহাসের রচয়িতা হিসেবে প্রথম খণ্ডে দেখিয়েছেন, উনি বলেই দিয়েছিলেন যেটা, সেটাই পরিষ্কার করে লিখেছেন প্রথম খণ্ডে, যে প্রাচীনকাল থেকে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল পর্যন্ত, সেই জন্যে থানা দুর্গের কথা এসছে, সেই জন্য পর্তুগিজ আক্রমণের কথা এসছে। দ্বিতীয় অংশটা আমাদের জানাই ছিল না, দ্বিতীয় ভাগটা যে উনি লিখবেন, সম্ভবত আমার মনে হয় তপন বাবুরও ওটা জানা নেই, ছিল না যে দ্বিতীয় ভাগটা উনি লিখেছেন বা কোথায় প্রকাশিত হয়েছে। এখন মুশকিল হচ্ছে যে সেই যুগে তখন এটা খেয়াল রাখতে হবে যে অন্নদাবাবুর বইটা যখন প্রকাশিত হয়েছে সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, প্রায় শেষের মুখে। ফিলাডেলফিয়া থেকে শুনছি সন্ধ্যাদি, নমস্কার নমস্কার সন্ধ্যাদি, এখন সকাল 10টা। অসংখ্য ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আপনি আমাদের আলোচনা শুনছেন, আমাদের সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমি এবং সৌভিক দুজনেই আপনাকে প্রণাম জানাচ্ছি, সায়ানো বটে অবশ্যই। এটা শঙ্কর বাবুর কমেন্ট। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সবই বলে দেওয়া হবে, বইটা কোথায় পাবেন সবই বলে দেওয়া হবে। আচ্ছা, এখানে বলছিলাম যে যেটা বলছিলাম যে কোথায় যেন গেলাম, হ্যাঁ, সেকেন্ড যে অংশটা, সেই সেকেন্ড যে পোর্শনটা, অর্থাৎ তখন বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, সবে বিশ্বযুদ্ধের শেষ হওয়ার মরশুম। অন্নদাবাবু একটা ভালো কোম্পানিতে চাকরি করতেন, সেটা তপনবাবু নিশ্চয়ই বলবেন তাঁর আলোচনায় বইতে। তো অন্নদাবাবু আলোচনা বলে একটা মাসিক পত্রিকা যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বেরোতো, জ্ঞানেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্বত্বাধিকারী ছিলেন। তা সেইখানে 4 নম্বর তেলকলঘাট রোড থেকে এই আলোচনা পত্রিকাটা বেরোতো। এই আলোচনা পত্রিকায় আমরা 3টে অংশ পেয়েছি, যেখানে উনি প্রাচীন শিবপুরের একেবারে নথি দিয়ে আগে আগে বলেছেন যে শিবপুর নামটা কি কারণে আসতে পারে তা নিয়ে বিভিন্ন মত, 4-5টা মত আগে বলেছেন, ঠিক আছে। সেখানে প্রবাদের কথা আছে, সেখানে জনশ্রুতির কথা আছে, সেখানে সব রকম মতই আছে। অর্থাৎ অন্নদাবাবু এত নিখুঁত এবং এত পারফেক্ট মানুষ লেখার ক্ষেত্রে যে উনি প্রথমে আগে মতগুলোকে পরপর সাজিয়েছেন 1, 2, 3, 4 করে, যে প্রবাদ কি বলছে, আচ্ছা হ্যাঁ, যুক্তি কি বলছে। এই যেমন আমি বলছি, একটা প্রবাদ এইভাবে প্রচলিত আছে যে 400 বছর আগে যখন যশোহরাধিপতি প্রতাপাদিত্য নিম্নবঙ্গে ও সুন্দরবনে জলদস্যু দমনে বহির্গত হয়েছিলেন, তখন এখানে তিনি শিব পুজো করে এই জায়গার নাম শিবপুর রাখেন। এটা একটা মত, উনি বলেছেন যে এটা একটা প্রবাদ। এই প্রবাদের মূলে সত্য থাকতে পারে, কিন্তু এখানে কোনো প্রাচীন শিব মন্দিরের অস্তিত্ব দেখা যায় না। তবে শুনিতে পাওয়া যায় যে পূর্বে নদী তীরে যেখানে লোকের বসবাস ছিল, কালক্রমে পলি পড়ে সেই সকল স্থান ভূগর্ভে পতিত হয়েছে। এর একটা প্রমাণ এই তিনি দিয়েছেন, এটাকে উড়িয়ে দেননি, উনি চেষ্টা করেছেন এই প্রমাণটা খুঁজতে। তিনি বলেছেন যে শিবপুরে যেখানে রিজার্ভ পুলিশ ভবন আছে, সেইখানে আমুটি কোম্পানির একটা বিস্কুটের কারখানা ছিল। তার যখন ভিত খোঁড়া হয় তখন তার মাটির নিচে থেকে বেরিয়ে আসে কিছু পুরনো কূপ, অনেক দিনের পুরনো কূপ। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে অন্নদাবাবুর একটা মতকে উনি জাস্টিফাই করার চেষ্টা করলেন। দ্বিতীয় বলছেন, অতীতে এই স্থানটি শৈব ও শাক্ত প্রধান ছিল। যে সকল প্রাচীন ব্রাহ্মণ বংশ এখানে বাস করছেন, তাদের ভূসম্পত্তির দলিলপত্র দেখলে এটুকু অবগত হওয়া যায় যে ওই সকল বিষয় রত্নেশ্বর শিব, গঙ্গাধর শিব, এরকম কোনো না কোনো শিবের নামে উৎসর্গীকৃত হয়েছে। এই জন্য এই শিবময় পুরীকে শিবপুর নামে অভিহিত করা হয়েছে। এই প্রবাদটা সত্যি হতে পারে, কিন্তু এটাই যে স্থির সিদ্ধান্ত তা বলা যায় না। তাহলে আমি এইটাই বলতে চাইছি যে উনি এক একটা করে পয়েন্ট ধরেছেন, সেটাকে জাস্টিফাই করেছেন, তারপর সেটা সত্যতা নিয়ে আলোচনা করেছেন। এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ঘটকদের যে কারিকা, অনেক পুরনো কারিকা, ঘটকদের কারিকা, অথবা আমরা বলবো তন্ত্রমতের যে সমস্ত মত আছে, তন্ত্র সাধক যারা ছিলেন শিবপুরে প্রাচীন, যেমন শিবচন্দ্র বিদ্যানবের কঙ্কাল মালিনী তন্ত্রের কথা উনি উল্লেখ করেছেন। ঘটকদের কারিকা উনি দেখেছেন বা শুনেছেন, এটা পরিষ্কার বলেছেন, এবং এমন এমন সমস্ত তথ্য তুলে এনেছেন যে আমাদের চমকে উঠতে হয় যে একটা মানুষ একটা অঞ্চলকে এস্টাবলিশ করার জন্য কি পরিমাণ পরিশ্রম করেছে। এইটাই হচ্ছে অন্নদাবাবুর বৈশিষ্ট্য। তাহলে এবার আমি আর বেশি কিছু কথা বলবো না, তার কারণ হচ্ছে
যে আমরা যদি সমস্ত আলোচনাটা এখানে বলেই দিই তাহলে বইয়েতে কি আছে সেটা আর পাঠকদের কাছে জানা যাবে না। অর্থাৎ অন্নদাবাবুকে আমরা স্মরণ করছি তার বইয়ের 100 বছর পূর্তি উপলক্ষে। আমরা সঙ্গে পেয়েছি অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায়ের নাতি এবং দৌহিত্র শ্রী তপন চট্টোপাধ্যায় মহাশয়কে। তাকে আমি অনুরোধ করব যে আপনার মতামত কিছু বলুন এই বইটার বিষয়ে। আপনি আমার এর জন্য আমরা শুনতে পাচ্ছেন তো? আপনি ছবি দিয়েছেন, তথ্য হ্যাঁ শুনতে পাচ্ছি, অনেক কিছু ইনফরমেশন দিয়েছেন। প্লিজ কিছু বলুন। আপনি বলুন। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, হ্যাঁ পরিষ্কার শোনায়। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। এর মানে এত গুণীজনের মধ্যে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। সমস্ত অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গুণীজনকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে বিনম্র প্রণাম নিবেদন করছি। প্রথমেই আমি ধন্যবাদ দেবো সুকান্ত বাবুকে, উনি আমার অগ্রজ প্রতিম, এবং আমার সত্যি সত্যি অনুজ প্রতিম সৌভিককে, যারা এই ব্যাপারটাকে এত খেটে এত ভালো করে চোখের সামনে আমাদের নিয়ে এসছেন। আর তারপরে আমরা পরিশেষে ধ্যানবিন্দু প্রকাশককে বলবো, উনি একটা জিনিস আমি কালকে জানতাম না, সেটা কালকে সুকান্ত বাবুকে ক্লিয়ার করেছেন। দাদুর যে ফন্ট ছিল এবং দাদুর যে বানান ছিল তারা মোটামুটি পুরোটাই অপরিবর্তিত রেখে 100 বছরের আগের দিনটাকে আবার আমাদের ফেরত দিলেন এত সুন্দর উপস্থাপনা করে। বইটার প্রচ্ছদটা কিন্তু খুবই সুন্দর। এই যে আপনারা এখন ছবিটা দেখিয়েছেন শিবপুর গ্রাম এবং এই মসজিদটা এখনো আছে, এই প্রসঙ্গে আমি আর কথা বলি। আমাদের বাড়ির যে পুরানো দলিল আছে তাতে বর্তমান যে শিবপুর রোডটার নাম নেই, সেই জায়গার নাম ছিল ভিলেজ রোড। সুতরাং একটা শিবপুর গ্রাম হিসেবে পরিচয় ছিল এটা। আমি দেখুন, আপনাদের আমি বেশি কিছু বলা আমার ধৃষ্টতা নেই, আপনারা অনেকেই আমার থেকে অনেক পণ্ডিত লোক। আমি তিনটে পয়েন্ট আপনাদের বলবো, বেশি সময় নেবো না। প্রথম পয়েন্ট হচ্ছে না, তার আগে একটু আমাদের পরিবারের কথাটা বলি। আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে দাদুর সান্নিধ্য আমি পাইনি, আমি কেন আমার বাবাও পাননি। খুব দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, আমার বাবার জন্মাবার ঠিক 2 মাস আগে আমার দাদু মাত্র 49 বছর বয়সে প্রয়াত হন। আমার বাবাও কিন্তু, মাই ফাদার ওয়াজ এন পস্টিউমাস চাইল্ড। আমার বাবাও দাদুকে দেখতে পারেননি। আমাদের যা কিছু দাদু সম্বন্ধে জ্ঞান গম্যি বা পরিচয় সেটা হচ্ছে আমাদের এই আত্মীয় স্বজনের মুখ থেকে এবং দাদুর কিছু সমসাময়িক বন্ধু বান্ধব তাদের মুখ থেকেই বক্তব্যটা শুনে। দাদুর সত্যি কথা বলতে আমি শুনেছিলাম, আমাদের পুরনো বাড়ি দাদুর একটা লাইব্রেরি ছিল। দাদু মারা যাবার পর আমাদের একজন আত্মীয়, মানে বাবা মামা হন, সবাই আপনারা এক বাক্যে চিনবেন, বাঙালির অন্যতম গর্বের জিনিস ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমার বাবার মামা ছিলেন। সৌভিকেরও উনি আত্মীয় হন, সৌভিকের দাদু। উনি দাদুর সমস্ত বইপত্র কলকাতা নষ্ট হয়ে যাবে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে দান করে দিয়েছিলেন। এটা খুব ভালো কাজ করেছেন বলবো, অন্তত কেউ না কেউ তো বইটা পড়া উপকার পেয়েছে। এইবার আমি চলে আসি দাদুর এই ব্যাপারটা। দাদুর এই বইটা আমি অনেক খুঁজেছি। আমারও বাবা খুব অল্প বয়সে মারা গেছেন। আমার বাবাও আজ থেকে 33 বছর আগে প্রয়াত হয়েছে 1989 সালে। আমি তখন মোটামুটি খুবই ছোট। আমি তখন বইটাকে অনেক চেষ্টা করে অনেক জায়গা থেকে আমি কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে। অবশেষে আমি খবর পাই, একজন সহৃদয় ব্যক্তি আমাকে খবর দেন যে এটি হাওড়া জেলা কেন্দ্রীয় গ্রন্থাগারে আছে। এবং আমি এখনো অব্দি বলছি যে আমার অকুণ্ঠ কৃতজ্ঞতা আমি জানাচ্ছি ওই কেন্দ্রীয় গ্রন্থাগারের তৎকালীন গ্রন্থাগারিক শ্রীযুক্ত অমিত কুমার পাল মহাশয়কে। ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, উনি আমাকে বইটার একটি জেরক্স কপি দেন। জেরক্স কপিটা পড়ে আমি প্রথমবার সত্যি কথা কিছু বুঝতে পারিনি। বেশ কয়েকবার বইটাকে খুব আদ্যপান্ত পড়ার পরে আমার ধারণা হয়েছে যে আমরা যতক্ষণ লেখাপড়া শিখে যা কিছু করেছি আমার দাদুর কাছে আমরা খুব সামান্য, কিচ্ছু নয়। 3টে পয়েন্ট আমি বলছি। প্রথম পয়েন্ট, বইটার উৎসর্গ পাঠটা আপনারা যদি কেউ পড়েন, উনি লিখছেন, পৃথিবীর প্রথম পরিচয় মুহূর্তে যে স্থানে ধূলিকণায় মস্তক বিলুণ্ঠিত হইয়াছিল, সেই শিবপুরের অতীত ও বর্তমান কাহিনী শিবপুরবাসী নর নারী দিগকে উৎসর্গ করিয়া কৃতার্থ হইলাম দিনহীন শ্রী অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায়। আপনি দেখুন, এই যে ব্যাপারটা, শিবপুরে ওনার জন্মস্থান, শিবপুরে জন্ম হয়েছে, শিবপুরের প্রতি কত আন্তরিক টান থাকলে এইরকম উৎসর্গের মতো জায়গায় একটা ভাষা বেরোয়। উনি কিন্তু কোনো ব্যক্তিকে বইটা উৎসর্গ করেননি, উনি শিবপুরে আপামর জনসাধারণকে বইটা উৎসর্গ করে গেছেন। দ্বিতীয় একটা বলছি আমি, এই বইটা হচ্ছে আজ থেকে
হ্যাঁ, এই এই বইটা আজ থেকে 102 বছরের পুরনো। এখন হচ্ছে 1428 সন। এই বইটা দেখা যাচ্ছে 1 বৈশাখ 1326 সন। এবার যদি আমি ইংলিশ ইয়ারে কনভার্ট করি, ওটা মোটামুটি 1919-20 সাল হচ্ছে। 1919-20 সাল মানে কি, তখন আমরা ব্রিটিশ শাসনে তার ঠিক 8 বছর আগে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছে। কলকাতায় তখনও গ্যাসের লাইট জ্বলতো। হ্যাঁ, আমি যদি ভুল না বলি, সেই সময় আপনি দেখুন, এখন এখন সেই সময় যে উনি গ্রন্থ পরিচয়, এটা তো একটা গবেষণামূলক বই। এই গ্রন্থ পরিচয়টা খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে উনি যে তথ্যগুলো পেয়েছেন সেই তথ্যগুলোর মূল কোথায়, উনি যে দিচ্ছেন সেই মূলটা কি আছে। উনি এখানে 35খানা বইয়ের আমাদের উল্লেখ করেছেন। আজকাল তো অনেক সুবিধা হয়ে গেছে, আজকাল তথ্য প্রযুক্তির যুগে, যেমন আমাদের স্বর্গীয় স্টিফেন হকিংস বলেছেন যে উনি তো অক্ষম, হুইল চেয়ারে থাকতেন, উনি বলেছিলেন যে আমাকে একটা তুমি মোবাইল ফোন দাও আর ইন্টারনেট কানেকশন করে দাও, সারা পৃথিবীর খবর আমার হাতের মুঠোয়। আমরা ছোটবেলায় দেখেছি একটা আমাদের ট্রাঙ্কল বুক করতে হলে কলকাতা থেকে দিল্লি বা মুম্বাই সকালে আমরা বুক করলাম, সন্ধ্যেবেলা হয়তো আমরা ট্রাঙ্কলটা পেলাম। এখন তো সেদিন না, এখন ঘরে বসে আমরা আপনার ইন্টারনেটের সহযোগে, তথ্য প্রযুক্তির সহায়তায় সমস্ত ইনফরমেশন কয়েক নিমেষে হাতে নিয়ে আসছি। কিন্তু তখনকার দিনে, আজ থেকে 100 বছর আগে, এই 35খানা বই থেকে ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে এক জায়গায় একত্রিত করে সেগুলোকে কম্পাইল করে এই যে উনি কাজটা করেছেন, এই কাজটা কিন্তু যথেষ্ট পরিশ্রম সাধ্য এবং কমপ্লিট ডেডিকেশন না হলে এই কাজটা করা যায় না। এটা কিন্তু ওনার মেন পেশা ছিল না। আমি যতদূর জানি, আমার দাদু, আমি ওনার পৌত্র হই, ওনার ছেলে আমি। আমার দাদু তৎকালীন কলকাতায় একটি ব্রিটিশ কোম্পানি ছিল, জন কিং কোম্পানি। এবং সুকান্ত বাবু যে বলেছেন যে সাহেবরা বলেছে যে শিবপুর ছিল কেরানিকুলো মার্চেন্ট অফিসারদের বসবাস, আমার দাদুর ক্ষেত্রে কথাটি প্রযোজ্য। কারণ জন কিং কোম্পানি ওখানকার উনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলেন, মানে এখন যেটা সিএফও বলছে, তখন ছিলেন হচ্ছে চিফ ক্যাশিয়ার বলা হতো। এবং আমি পরবর্তীকালে আমার পড়াশোনার জন্য খোঁজ খবর করতে গিয়ে আমাদের যে পড়ানো হয়েছিল ইন্ডিয়ান কর্পোরেট সেক্টর, সেখানে আমি দেখেছি এখন যে বর্তমানে আপনারা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি দেখছেন, সিআইআই, এই সিআইআই প্রতিষ্ঠার 10টি সংস্থা মিলে এই সিআইআই প্রতিষ্ঠা করে। এর মধ্যে জন কিং কোম্পানি ছিল অন্যতম। সুতরাং টেকনিক্যালি কিন্তু বলা যায় যে এখানে মার্চেন্ট অফিসারদের বসবাস ছিল। তৃতীয় যে পয়েন্ট আমি বলবো, এই বইটা কিন্তু আপনি এখন পড়তে হবে, একদম প্রথম পাতা থেকে শেষ পাতা অব্দি পড়তে পারবেন। একবারে হয়তো কেউ বুঝতে পারবে না, খুব ভালো না হলে বা যাদের ধারণা নেই তারা হয়তো, আমার যেরকম, আমার শিবু সম্বন্ধে খুব ধারণা ছিল না, আমি প্রথমবার বইটা পড়ে খুব একটা বুঝতে পারিনি। 3-4 বার বইটা পড়ার পর আমার কিছুটা বোধগম্য হয়েছে। এবং বেতরের যে এত আগেকার দিনে এত নাম ডাক ছিল, এবং ইউরোপের বিভিন্ন জায়গায় বেতর বন্দর যেমন ছিল, নাম ডাক ছিল, তাদের সঙ্গে ট্রানজাকশন ছিল, সেইটা আমরা এই বই পড়ে কমপ্লিট জানতে পারি। এবং একটা খুব ভালো বলবো, আপনারা এই বইটা নতুন করে সামনে নিয়ে এসেছেন, লোকে জানতে পারুক, লোকে দেখতে পারুক, এবং যারা হাওড়া সম্বন্ধে গবেষণা করছেন তাদের কাছে আমার ধারণা এটা খুবই একটা অমূল্য দলিল হয়ে থাকবে। এর জন্য প্রকাশককে আমরা অকুণ্ঠ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, সুকান্ত বাবু, সৌভিক দুজনকেই। এনারা যা করেছেন আমরা সারা জীবনে সেটা ভুলবো না। অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো বলুন। অসংখ্য ধন্যবাদ। আমরা তপন বাবুর কাছ থেকে শুনলাম ওনার কথা, ওনার পরিবারের কথা, বিশেষ করে ওনার সমস্ত কথাগুলো বললেন, সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এবং সত্যি মানে সেই সময়, এখন দাঁড়িয়ে গবেষণা করাটা হয়তো অনেকটা সোজা, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এত নিখুঁত কাজ করা। স্মৃতির অর্ঘটা নিয়ে একটু বলুন না, ওই আরেকটি পোর্শন যেটা আমরা স্মৃতির অর্ঘতেই যাবো আর কি। আমরা স্মৃতির অর্ঘতে যাবো, তার আগে ওই সবিকে একটু নাও, যে আমাদের সাহায্য করেছিল এটা দ্বিতীয় অংশটা দিতে, কারণ আমরা জানতেই পারতাম না যে এটা দ্বিতীয় অংশ আছে। সৌভিকের লিংক পাঠানো আছে মেলে, সৌভিক যদি দেখে, ও যদি জয়েন করতে চায় খুব ভালো, আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওকে বলে দিচ্ছি আমি। আচ্ছা, এইবার এই যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই আমরা তো জানতামই না যে প্রথম অংশের পরে দ্বিতীয় অংশ আছে। বহু চেষ্টা করছিলাম আমরা, কিন্তু কিছুতেই আমরা জোগাড় করতে পারছিলাম না যে এটা দ্বিতীয় অংশ আছে কি। ওখানে উল্লেখ ছিল যে এটা প্রথম অংশ। হ্যালো সুকান্ত বাবু, শোনা যাচ্ছে? আমার মাইকটা মিউট করা ছিল। হ্যাঁ,
এবার বলুন। এই যে মানে আলোচনা পত্রিকাটা, এটা সম্পর্কে একটু বলতে হয়। সেটা হচ্ছে যে আমরা পঞ্চবিংশ বর্ষ মানে 25 বছরের একটা পত্রিকা দেখছি। তার মানে বোঝা যাচ্ছে যে 4 নম্বর তেলকলঘাট রোড থেকে 25 বছর ধরে এই পত্রিকাটা বেরোচ্ছে। তার ম্যানেজার এবং স্বত্বাধিকারী হচ্ছেন জ্ঞানেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিএ, হাওড়া 4 নম্বর তেলকলঘাট রোড, কর্মযোগ প্রেস থেকে যুগল কিশোর সিংহ দ্বারা মুদ্রিত। বার্ষিক মূল্য হচ্ছে 2 আনা। এইবার এখানে কিন্তু আমরা শুধু শিবপুর নয়, মানে এত অদ্ভুত অদ্ভুত সব লেখা পাচ্ছি যে তাজ্জব হয়ে যেতে হয়। যেমন স্ত্রীশক্তি সাধনা, দেবতা, শিমুল তত্ত্ব, সভ্যজাতির সমর নরমেদ, প্রীতির দেবতা ও পীড়িতের নাগর, নন কোঅপারেশন, মানব জাতি, স্বেচ্ছাচার কুলাচার নহে, পতিতার কথা, বর্ষায় পূর্ববঙ্গ শ্রী, সত্যের সন্ধানে, ত্রিবেণী ভ্রমণ, জ্যোতিষশাস্ত্র, ডাক হরকরা এবং ফিরে গেল। অর্থাৎ গল্প উপন্যাস যেমন আছে, তেমনি মীরাবাই আছে, তেমনি পথের আলো বলে একটা উপন্যাস হচ্ছে, গয়ার ইতিহাস পাচ্ছি, শব্দ ও শব্দশক্তি বিজ্ঞানের আলোচনা পাচ্ছি, পাগলের কথা পাচ্ছি, হরিনাথ বিখ্যাত একজন লেখক ছিলেন হরিনাথ বন্দ্যোপাধ্যায়, তার কথা পাচ্ছি, দেবীগণের ভারত ভ্রমণ সেটাও পাচ্ছি, ব্রাহ্মণ ধর্ম ও হিন্দুয়ানি রাজা শশীশেখর রায়ের লেখা সেটাও পাচ্ছি। আমি এইটাই বলতে চাইছি যে এই ধরনের একটা পত্রিকা শিবপুর থেকে যে প্রকাশিত হতো, হাওড়া থেকে প্রকাশিত হতো, শিবপুর নয় হাওড়া থেকে প্রকাশিত হতো, এইটা নিয়েও কিন্তু কাজ করার আছে। তো যে এইটাকে সৌভিককে একটু অ্যালাউ করো জয়েন করা, যে আমাদের একটা সন্ধান দিয়েছিল, হ্যাঁ জয়েন করার কথা, সেই সৌভিক মণ্ডল, তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আমাদের আলোচনায় পেয়েছি তাকে, আমরা নিয়ে নিচ্ছি তাকে। দাঁড়ান, আসছে। হ্যাঁ সৌভিক। হ্যাঁ আমার শোনা যাচ্ছে? সৌভিক তোমাকে দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমার একটু ক্যামেরার নেটের প্রবলেম আছে, তাই দেখা যাচ্ছে না। তাহলে আমাদের তোমাকে শুধু শুনতেই হবে। আমি আচ্ছা তুমি একটু তোমার মতটা বলো যে কিভাবে তুমি এই আলোচনা পত্রিকাটা পেলে আর আমাদেরকে কিভাবে সাহায্য করেছো। ফার্স্টেই আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি যখন হাওড়া জেলা নিয়ে পড়াশোনা শুরু করি 2016 সালে, তো বিভিন্ন বইয়ের রেফারেন্সে শিবপুর কাহিনী বইটি পেয়েছিলাম। তো তখন বিভিন্ন লাইব্রেরিতে সন্ধান করতে গিয়ে আমি বইটা প্রথমেই পাইনি, কিন্তু অনেক লাইব্রেরির ক্যাটালগে বইটা আছে, যেমন শিবপুর পাবলিক লাইব্রেরিতে আছে, ব্যান্ডটা পাবলিক লাইব্রেরিতে আছে। কিন্তু যেহেতু এটা 2016 সালেও প্রায় 95-96 ইয়ার্স পুরনো হয়ে গেছে, তাই সেসব বইগুলো নাই ইস্যু করা যাচ্ছিল না, নাই আপনার পাওয়াই যাচ্ছিল না। যেমন ব্যান্ডা পাবলিক লাইব্রেরিতে বইটা পাওয়াই যায় না। তো এবার আমি যখন প্রথম এই বইটার সন্ধান সুকান্তবাবুর কাছ থেকেই পাই, উনি আমাকে বলেছিলেন যে হাওড়া ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বইটা আছে। তো বইটা যখন আমি পড়ি, তখন আমি দেখি যে ওর প্রথম অংশটা বেরিয়েছে, লেখা আছে, যেটা স্যার একটু আগেই উল্লেখ করলেন। তো দ্বিতীয় অংশ কি তাহলে প্রকাশিত হয়েছিল, হলে কোথায় হয়েছিল, সেটা একটা মনের কোশ্চেন নিজের মধ্যে কনস্ট্যান্ট মাথা চাড়া দিয়ে ছিল। তারপরে আচমকাই আমি একদিন অনলাইন আর্কাইভ ঘাঁটতে এই পত্রিকার এটা পাই। সেই পত্রিকার প্রতিটা খণ্ড ডাউনলোড করতে করতে হঠাৎ করে আমি এই দ্বিতীয় অংশটা পাই। তো তখনই আমি, আমার এখনো মনে আছে দিনটা হচ্ছে মে মাসের 9 তারিখ 2020, হাওড়া রীতিবৃত্ত গ্রুপে আমি প্রথম সায়নদার পোস্টে লিখেছিলাম যে আমি বইটা পেয়ে গেছি। তখন সায়নদা বলেছিল যে বইটা তাহলে, আমি তখন বলেছিলাম আমি কিন্তু দ্বিতীয় খণ্ডটা পেয়েছি, প্রথম খণ্ডর পিডিএফ আমার কাছে নেই। তো উনি এবং সৌভিক বাবু এবং সুকান্ত বাবু এবং প্রত্যেকেই যারা জানেন, তারা প্রত্যেকেই খুব অবাক হয়েছিল এবং তারা প্রথম কথায় অবিশ্বাসই করেছিল। হ্যাঁ মানে আমি তো হ্যাঁ সৌভিকের কথাটা ঠিকই, আমরা জানতাম না যে সেকেন্ড পার্টও ছিল, সত্যি জানতাম না। তো আমিও সেই জিনিসটা আমি তখন সুকান্ত বাবুকে বলেছি, সুকান্ত বাবু আমাকে ডাইরেক্ট, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন সুকান্ত বাবু আমাকে ফোন করেছিলেন, আমার এখনো মনে আছে। তো উনি আমাকে ফোন করে বইটা দেখতে চেয়েছিলেন, আমি ওনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম, তো ওনারা দেখে অভিভূত হয়েছিল। তো আমার একটা দুর্ভাগ্য যে এইটা যখন বেরিয়েছিল, এই যে সংখ্যাটায় আমরা পেয়েছি, তার পরের সংখ্যাটা আমি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে, লকডাউন হয়ে পড়ে গেছিল তাই আর আমরা এগোতে পারিনি, কিন্তু লকডাউন উঠে গিয়ে যখন ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েও এবং ডিজিটাল ফরম্যাটেও আমরা সেকেন্ড পার্টটা পাইনি। তার ফলে কি হয়েছে যে এর 3টে কিস্তি আমি পেয়েছিলাম, সেটা আমি পিডিএফ আকারে করে স্যারকে দিয়েছিলাম, স্যার সেটা বইতে যেটা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে নিশ্চয়ই বেরিয়েছে সেটা আমরা পাইনি। তাই আমাদের কাছে এই বইটা
এখানেই শেষ নয়, এখান থেকে একটা শুরু হলো যে যেমন ভবিষ্যতে আমাদের আমরা আরো খিদে রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ exactly, আমাদের বুঝতে হবে। খিদেটা আমার মনে হয় যে এটা সন্ধানটা আরো চালিয়ে যেতে হবে এবং একদম একদম, আশা অবশ্যই চালাতে হবে। আশা করি বইটা যে আমি আজকে কলেজ স্ট্রিটে গিয়ে আজকে কি আমার ক্যামেরা খারাপ না হলে দেখাতে পারতাম, আমি আজকে নিজেকে সংগ্রহ করেছি 3 কপি আমার নিজের জন্য এবং 2 ভাইয়ের জন্য, এবং বইটা যথেষ্ট ডিমান্ড এবং ধ্যানবিন্দুতে গেলেই বোঝা যাচ্ছে যে সবাই এটা বলছে যে শিবপুর কাহিনী বইটা, কারণ শিবপুর একটা প্রাচীন জনপদ, তার একটা ইতিহাস জানার মানুষের মধ্যে যে এখনো কৌতূহল আছে 100 বছর পরও। আমরা গবেষণা করছি, আমাদের কাছে এই ব্যাপারটার একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে যে এই বইটা এতটা গ্রহণযোগ্য মানে বই প্রকাশের পরপরই হচ্ছে, এটা একটা ভালো দিক আমার মনে হয়। একজন হাওড়াবাসী হিসাবে এবং হাওড়া গবেষক হিসাবে আমার কাছে এটা খুবই একটা ভালো লাগার জায়গা, এটাই আমি বলবো। থ্যাংক ইউ সৌভিক, থ্যাংক ইউ, একদম, অসংখ্য ধন্যবাদ। এবং তুমি সত্যিকারের একটা আমাদের বিশেষ উপকার করেছো, একটা নতুন দিক। আমি সবসময় এই জন্যে নিজেকেও বলি এবং আমরা সবসময় গ্রুপের মধ্যে এই আলোচনাই করি যে হাল ছাড়লে হয় না, হাল আরেকটা কথা যে স্মৃতির অর্ঘ নিয়ে আমি কিছুটা বলে নিই। স্মৃতির অর্ঘ বইটা, হ্যাঁ এখানেও আমার অ্যাকচুয়ালি পুরোনো বই ঘাঁটাটা একটা অভ্যাস এবং এই প্রতিটা বইয়ের পেছনে একটা করে কাহিনী আছে। শিবপুর কাহিনী বইটা এরকম ভাবে পেয়েছিলাম। স্মৃতির অর্ঘ বইটা আমি প্রথম শ্যামল বাবুর কাছ থেকে জানতে পারি, ওটা ঝোড়াট লাইব্রেরিতে আছে, তো ওইখানে যাওয়া আমার সম্ভব হয়নি। তো খুব অবাক ভাবে বইটা আমি আমার বাড়ির পাশের একটা শতাব্দী প্রাচীন লাইব্রেরি থেকে পেয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, এবং সেটা আমি ফার্স্ট টাইম ইস্যু করি। আচ্ছা, ফার্স্ট টাইম ইস্যু আমিই করি, মানে প্রথম ইস্যু তোমার হাতে? হ্যাঁ আমার হাতে, এবং যথারীতি বইটা ওনারা বাঁধিয়েছিলেন, তাই আমার যে মানে জেরক্স করা আছে, কিন্তু খুব কষ্ট করে। তো স্মৃতির অর্ঘের বইটা ওর কাহিনীটাও এরম ভাবি যে যেটা স্যার একটু আগে বললেন যে খুঁজলে পাওয়া যায়, এরম ভাবেই আমি পেয়েছিলাম দুটো বই। ধন্যবাদ। আচ্ছা সৌভিক, আমরা এবার একটু স্মৃতির অর্ঘের দিকে যাই। স্মৃতির অর্ঘ যে বইটা, এটা বসন্ত কুমার পালের লেখা। বসন্ত কুমার পাল শিবপুরে আদি বাস ছিল, তাদের বাড়িটার নাম ছিল অমৃত বাটি, বিরাট বড় বাড়ি, সেটা ছোটবেলায় আমরা দেখেছি। বসন্ত কুমার পাল ওই পাল বাড়ির একটা বিখ্যাত মানে ব্যক্তিত্ব, এবং তার যে বইটা অর্থাৎ স্মৃতির অর্ঘ, এটা ওই অন্নদাবাবুর বই অর্থাৎ শিবপুর কাহিনীর 20 বছর পরে 1346 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। অনেক মোটা বই, প্রায় 600 পাতার কাছাকাছি, বিশাল বই। এটা লিখতেও ওনার অনেক সময় গেছে। এটা মূলত ওনার পারিবারিক জীবন এবং ব্যক্তি জীবন অর্থাৎ ব্যক্তিগত স্মৃতিচারণ, সেটা উনি পরিষ্কার করে লিখেও দিয়েছেন। কিন্তু এই বইটার একটা ভীষণ বড় অ্যাট্রাকশন হচ্ছে তার অসামান্য লেখনী, অসাধারণ সুন্দর লেখনী, যে লেখনী আমাদের সকলকে টানে। এই বসন্তবাবুর বইতেই কিন্তু শিবপুরের ইতিহাস ততটা নেই যতটা আছে শিবপুরের সামাজিক এবং পারিবারিক চিত্র। অত্যন্ত সুন্দরভাবে উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন বইটাতে, যে অন্নদাবাবুর কথা স্বীকার করেছেন। অন্নদাবাবুর সঙ্গে ওনার যে পরিচয় ছিল, যেহেতু 20 বছর পরে বইটা প্রকাশিত হয়েছে, তাই ওনার বইতেও অন্নদাবাবুর পরিচিতি খানিকটা দেওয়া আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে 1997 সালে কৌশিকী পত্রিকা এই বইটার শিবপুর অংশ কেটে নিয়ে একটা বিশেষ পত্রিকা বার করেছিল, বিশেষ একটা সংখ্যা বার করেছিল। সেখানে এই শিবপুর অংশটাকে কেটে কেটে জুড়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ ওই বই থেকে শিবপুর অংশের বেশ কিছু অংশ কেটে জুড়ে নেওয়া হয়েছিল। সেই পত্রিকা কৌশিকী পত্রিকা অনেকের কাছে আছে, কিন্তু তাও বাজারে সেটা অ্যাভেলেবল নয়, আর পরবর্তীকালে কিন্তু ছাপা হয়নি। বসন্ত কুমার পালের যে স্মৃতির অর্ঘ মূল বইটা, সেটাতে কোনো ছবি ছিল না, যেরকম অন্নদাবাবুর বইতেও কোনো ছবি ছিল না। এবার ওই যখন স্মৃতির অর্ঘ প্রকাশিত হয় কৌশিকী পত্রিকায়, তখন কৌশিকী পত্রিকাতে কিছু ছবি দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা ওই বসন্ত কুমার পালের ছবিটা পেয়েছি, কারণ এখন ওনার বাড়ির যা অবস্থা, বাড়ি তো ভেঙে দেওয়া হয়েছে, ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, এবং ওনার যে আত্মীয়রা বেঁচে আছেন তারা এতই বয়স্ক হয়ে গেছেন যে তাদের সঙ্গে দেখা করা খুব মুশকিলের ব্যাপার, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে। আর এত ভাগ হয়ে গেছে, কাজেই তাদের মানে পরিবার পরিজনদের খুঁজে পাওয়াটাই খুব দুষ্কর ব্যাপার। তবু আমরা চেষ্টা চালিয়েছিলাম আপ্রাণ যে কোনোভাবে কিছু করা যায় কিনা। আলটিমেটলি আমরা অনেক চেষ্টা করেও সেটা বিফলে গেছিলাম। সেই জন্যে আমরা করলাম কি যে ওই স্মৃতির অর্ঘ যেটা কৌশিক পত্রিকায় বেরিয়েছে সেটা নয়, আমরা ভালো করে খেটে খুঁটে দেখলাম যে ওখানে শিবপুরের অংশ দেওয়া থাকলেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে পরের দিকে পেছনে অ্যাড হয়েছে বা অন্য অংশে অ্যাড হয়েছে, এরকম ভাবে আমরা সেটাকে একটু মানে ভালো করে এই স্মৃতির অর্ঘটাকে পড়ে ওখান থেকে আমরা গুছিয়ে নিলাম শিবপুরের পুরো পাঠটা। এটাই আমরা করেছি, আর কিছু করিনি। বইটা যেমন ভাবে ছাপা হয়েছিল তেমনই ছাপা হয়েছে,
বইটাতে কথাবার্তা যা ছিল, যেরকম ভাবে যে বানানে উনি লিখেছেন এটাই চাপা হয়েছে, এবং সেটা দেখতে গিয়ে, প্রুফ দেখতে গিয়ে আমাদের কালঘাম ছুটে গেছে। কারণ সেই কালের বানানের যে পদ্ধতি, সেই পদ্ধতির সঙ্গে আমরা একেবারেই সড়বড় নই, অত্যন্ত কঠিন, দীর্ঘইকার বা ওই বারবার তয় তয় দীর্ঘ এরকম যে বানান। যাই হোক, সেটা তো যে কোনো কাজেরই একটা পরিশ্রম থাকে, সেটা নয়। তো আমাদের কাছে আনন্দের ব্যাপার এই যে শিবপুরের দুটো দিক তাহলে পাওয়া গেল, একটা হচ্ছে ইতিহাসগত দিক, আর একটা হচ্ছে পারিবারিক সামাজিক। এই যে বিভিন্ন দুর্গাপুজোর সময় যে বিভিন্ন যে প্রথা, এক একটা বাড়িতে কিরকম ভাবে পুজো হতো, তারপরে পিঠে পুলির সময় কেমন থাকতো, তারপরে শিবপুরের যে ওই যে ক্যারানিকুল যেটা বলেছিলেন সাহেবরা, ক্যারানিকুল যে নয়, শিবপুরে যে বড় বড় পণ্ডিতদের বাস ছিল, টোলের কি বলে পণ্ডিত যারা, হরিনাথ ন্যায়রত্নের মতন মানুষ শিবপুরে থাকতেন, বসন্তবাবু কিন্তু তার কথা উল্লেখ করেছেন। এগুলো এড়িয়ে গেলে আমাদের মানে সত্যের অপলাপ করা হবে। এই শিবপুর ক্যারানিকুলের বাস, এটা দিয়ে সাহেবরা যে তকমাটা এঁটে দিয়েছিল, এটা কিন্তু ভুল প্রমাণ করেছেন বসন্তবাবু নিজেই। এবং শিবপুরে যে খেলাধুলার চর্চা ছিল, শিবপুরে যে বিভিন্ন সংঘ ছিল, সবচেয়ে বড় কথা শিবপুর পাবলিক লাইব্রেরির যে উন্মেষ কিভাবে হয়েছিল, সেটা কিন্তু জানতে গেলে বসন্ত কুমার পালের বই পড়তেই হবে, এই লেখাটা পড়তেই হবে। পাবলিক লাইব্রেরি কিভাবে উৎপত্তি হলো, এবং যেটা তপনবাবু বলছিলেন জন কিং অ্যান্ড কোম্পানি, দেখা যাচ্ছে যে পাবলিক লাইব্রেরির সূচনায় জন কিং অ্যান্ড কোম্পানি একটা মোটা টাকা চাঁদা দিয়েছিল। তো সেই যুগে দাঁড়িয়ে 16 টাকার মতন চাঁদা দেওয়া মানে চারটিখানি ব্যাপার না, অর্থাৎ একটা লাইব্রেরির জন্য একটা কোম্পানি চাঁদা দিচ্ছে, এবং সম্ভবত তার পেছনে অনন্তবাবুর হাত আছে। যাই হোক, এবং সেখানে শিবপুরে আমাদের ডাক্তার মহেন্দ্রলাল সরকার আসা, এবং ওই বসন্তবাবুর বাড়িতে মানে পাল বাড়িতে চিকিৎসা করা, এইসব নানান অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর ঘটনা অত্যন্ত মনোরম ভাষায় লেখা আছে স্মৃতির অর্ঘ্য বইটাতে। কাজেই আমরা স্মৃতির অর্ঘ্যের ওনার যে ব্যক্তিগত জীবনটা, বাইরে যখন উনি কাটিয়েছেন, বিভিন্ন সময় চাকরি সূত্রে বাইরে গেছেন বা বাবার সঙ্গে কোনো কাজে বাইরে গেছেন, অঞ্চলে গেছিলেন উনি। হ্যাঁ, এইগুলো ব্যক্তিগত দিকটা, ওনার জীবনীটা আমরা বাদ দিয়েছি, আমরা শুধু শিবপুর অংশটাকে কেটে দিয়েছি। এইটুকুই আমাদের বলার। বইটার দাম হয়েছে 200 টাকা। প্রকাশ করেছে ধ্যানবিন্দু প্রকাশনী, কলকাতা কলেজ স্ট্রিটে। ধ্যানবিন্দুর কাউন্টারে বইটা পাওয়া যাচ্ছে। আপাতত অভিবাবু অর্থাৎ ধ্যানবিন্দুর যিনি কর্ণধার, তিনি বিজ্ঞাপনই দিয়েছেন যে 20% ছাড়ে দেওয়া হবে। তো আমরা চেষ্টা করব যে এই আলোচনাটা আমরা শেষ করব এইভাবে, যে আমরা যেমন এই শিবপুরের বইটা রিপ্রিন্ট করার উদ্যোগ নিলাম, ঠিক সেইভাবে ডোমজুড়ের ওপর কোনো পুরনো বই, উদয়নারায়ণপুরের উপর কোনো পুরনো বই, বা হাওড়ার অন্যান্য অঞ্চল, বিশেষ করে পাতিহাল বা জগৎবল্লভপুর নিয়ে যেমন শিবেন্দ্রবাবু একটা বই করেছেন, এরকম আঞ্চলিক ইতিহাসের বই যদি কোথাও পুরনো পড়ে থাকে, তাহলে কেউ যদি এইভাবে আমাদের মধ্যে এগিয়ে আসেন এবং উদ্যোগ নেন, তাহলে আমরা গোটা হাওড়া শহরের বা আমতার পুরনো ইতিহাস এরকম যদি আমরা কিছু প্রকাশ করতে পারি, তাহলে আমরা সত্যি খুব আনন্দ পাবো। এই কারণে যে আঞ্চলিক ইতিহাস চর্চায় একটা নতুন মাত্রা যোগ হবে। অনেক বই কিন্তু দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে মুছে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। এইভাবে যদি বইগুলো রিপ্রিন্ট হয়, তাহলে কিন্তু আমরা আঞ্চলিক ইতিহাসে অন্তত পাঠকদের কাছে আমাদের প্রিয় হাওড়া শহরকে অনেক ভালোভাবে তুলে ধরতে পারবো। ঠিক ঠিক স্যার। তো ধ্যানবিন্দু অনলাইনেও মানে বাড়িতে বসেও আপনারা ধ্যানবিন্দু থেকে বই পেতে পারেন। তার জন্যও ডিটেলস কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে সেখানে দেওয়া আছে, কিভাবে কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে বাড়িতে বসেই আপনারা অনলাইন পেমেন্ট করে বাড়িতে বসেই পেতে পারেন, সেই সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। আপনারা আমাদের গ্রুপে একটু সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমরা আবার সেটাকে রিপোস্ট করে দেব যাতে আপনারা সবাই দেখতে পান। তো যারাই চাইছেন বইটা সংগ্রহ করতে, তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে জানাবেন কিরকম লাগলো। আপনাদের প্রতিক্রিয়াটা জানানো খুব দরকার, কারণ এর পরবর্তী ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন রকমের কাজ করার দিকে এগোচ্ছি আস্তে আস্তে, বিভিন্ন বই রিপ্রিন্ট করা বা সেগুলোকে নিয়ে আলোচনা করা। তো সৌভিকবাবু কিছু বলবেন? না না, ঠিক আছে স্যার, বলেই দিয়েছেন, আমার কিছু বলার নেই আর। আমরা এই উদ্যোগের মধ্যে থাকছি, এবং কেউ যেন মনে করবেন না যে আমরা শিবপুরকে বেশি ফেভারিটিজম করলাম, মানে আমাদের বিশেষ করে হাওড়া ইতিবৃত্ত গ্রুপে শিবপুরকে আমরা শিবপুরবাসী হিসেবে বেশি ফেভারিট হিসেবে তুলে ধরলাম, কেউ যেন মনে না করেন, কারণ এটা আঞ্চলিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বই, দুটো বই। আমার বইটাকে তুলে ধরাটা অনেক বেশি মুখ্য উদ্দেশ্য ছিল, যে হারিয়ে যাওয়া বইটাকে সেটাকে নতুন ভাবে আবার সবার কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই কাজ সকলেই এগিয়ে আসুন, এবং সবাই আমরা যদি সবাই একত্র হয়ে মানে এইভাবে উদ্যোগ নিই, তাহলে দেখা যাবে যে আমরা অন্য যেসব বইগুলো দুষ্প্রাপ্য হয়ে গেছে, বিশেষ করে অসিত বাবুর বই, অচল বাবুর বই, আরো অনেক বই আছে তালিকায়,
সেগুলোকে যদি আমরা এইভাবে আস্তে আস্তে উদ্যোগ নিয়ে ছাপাতে পারি, তাহলে হাওড়া চর্চায় কিন্তু একটা নতুন দিক খুলে যাবে, এইটুকুই বলতে পারি। ঠিক। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে সৌভিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ আছেন যিনি, তপন বাবু, তপন চ্যাটার্জি মহাশয়, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর অবশ্যই সৌভিক দা এবং সুকান্ত বাবুকে তো সবসময় আমরা ধন্যবাদ দিয়েই থাকছি, কারণ এত সুন্দর একটা ইনিশিয়েটিভ ওনারা নিয়েছেন, বহু মানুষের কাছে এই বই পৌঁছবে। এখন দেখি একজন কমেন্ট করেছেন, রূপম বেঁচে থাক, শিবুর কাহিনী। হ্যালো, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। হ্যালো, একটা কথা, মানে সবশেষে একটা ছোট্ট জিনিস জানাচ্ছি। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, পৃথিবী গোল। আপনারা কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলেন। এই যে বইটা লেখা হয়েছে দুজনের নামে, অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়, বসন্ত কুমার পাল, এই বইটা হিসেবে ওনারা প্রতিবেশী, কিন্তু ব্যক্তিগত জীবনে ওনারা প্রতিবেশী ছিলেন। বসন্ত কুমার পাল মহাশয়ের বাড়ি ছিল 21 নম্বর শিবপুর রোড, আর আমাদের বাড়ি ছিল 24 নম্বর শিবপুর রোড। ব্যক্তিগত জীবনে প্রতিবেশী, আবার 100 বছর পরে ঘুরে ফিরে বইয়ের তরফে ওনারা প্রতিবেশী হলেন। খুব সুন্দর সংযোজন করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দাদা, সুন্দর, অত্যন্ত সুন্দর সুন্দর সংযোজন করেছেন। সত্যি এটা আমার বলা উচিত ছিল যে একেবারে প্রতিবেশী, একেবারে নিকটতম প্রতিবেশী বলা। এবং আমি বর্তমানে যে ফ্ল্যাটটি থাকি, সেই ফ্ল্যাটটি বসন্ত বাবুদেরই সম্পত্তি। এবং আপনি ঠিকই বলেছেন, এখন অব্দি ওনাদের 3 জন জীবিত আছেন, 2 জনের বয়স প্রায় 90 এর কাছাকাছি, তারা চলতে পারেন না, আর একজন কলকাতা থাকেন, তিনি এখানে অলমোস্ট আসেনই না। একদম ঠিক। যদি আমাকে সুকান্ত আগে বলেছিলেন, যদি দেখা করার কোনো উপায় থাকতো আমি ব্যবস্থা করে দিতাম। কিন্তু সিচুয়েশনে খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, কারণ ওরা পারবেন, মানে হাঁটাচলা করতে পারে না, অলমোস্ট বেড রেডি দুজনেই, জানিয়েন। আচ্ছা সৌভিক, সায়ন, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। সায়ন একটা সুন্দর পরিচালনা করলো। আরেকটা কথা সুকান্ত দা, মানে দুজনকেই বলছি, সেটা হচ্ছে যে এই অন্নদা বাবু কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লতায় পাতায় আত্মীয়। আমার কাছে যে জিনিসটা আছে, ফ্যামিলি ট্রিটা যেটা আছে, সেটাই দেখা যাচ্ছে উনি হচ্ছেন সুনীতি বাবুর আত্মীয়। সেভাবে দেখতে গেলে তপন বাবু আমার আত্মীয় হয়ে যান কোনোভাবে আর কি। তুমি সৌভিক বলছো তো? না, তুমি সৌভিক মুখার্জি বলছো তো? এবার আমি তোমার পরিচয় দিই। বাবার মামাতো ভাই হচ্ছেন খোকন কাকু। তুমি খুবই ছোট, তোমার দাদুকে আমরা মেজদাদু বলতাম। মেজদাদুর বাড়িতে আমরা বহুবার গেছি। খোকন কাকার সঙ্গে বাবার খুবই ভালো সম্পর্ক ছিল। বাবলু কাকার সঙ্গে রেগুলার যোগাযোগ হতো। আমি এখনো তোমাদের বাড়ির সামনে সকাল যাওয়ার সময় ওই সুনীতিবাবুর স্মৃতিফলটা দেখতে যাই। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসছে, স্মৃতিদৈর্ঘ্য বইটির প্রকাশক ধ্রুবকুমার পাল কি ব্রাঞ্চ স্কুলের শিক্ষক ছিলেন? না, উনি উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ ছিলেন। যিনি প্রশ্ন করেছেন তাকে জানাই যে স্মৃতিদৈর্ঘ্য বইটির প্রকাশক অশোক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রশ্ন করেছেন ধ্রুবকুমার পাল উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, সায়নকেও ধন্যবাদ। আমরা শেষ করি এখানে। ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। অবশ্যই সকলে বইটা সংগ্রহ করবেন এবং জানাবেন আপনাদের মতামত। আমরা এভাবেই হাওড়ার ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে যাব সকলের সহযোগিতায়। এই ভিডিওটিকেও আপনারা শেয়ার করুন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন। আমরা হাওড়ার এই গুরুত্বপূর্ণ জনপদের ইতিহাস চর্চা নিয়ে খুব সামান্যই আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্ষেত্রে আরো বড় পরিসরে শিবপুরের ইতিহাস চর্চা, শিবপুরের ইতিহাস, অন্যান্য বিষয়, সেগুলো নিয়েও আমরা আলাদা করে আলোচনা অবশ্যই করব। আপনারা সঙ্গে থাকুন। যারা এই বিষয়ে তথ্য দিতে চান বা এই বিষয় নিয়ে কিছু বক্তব্য রাখতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা আমাদের আলোচনায় আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করব। আমরা সবাই মিলে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি কোনো একজন নয়, সবাই মিলেই আমরা হাওড়ার বিভিন্ন জনপদ, বিভিন্ন জায়গার ইতিহাস তুলে ধরার জন্য এগোবো। যেমন মুজিবুর রহমান সাহেব লিখেছে, দেখলাম যে তিনি পাঁচলা ব্লকের অন্তর্গত গাববেড়িয়া গ্রামের ইতিহাস লিখছেন, প্রকাশ করছেন। তো এইরকমই ছোট ছোট উদ্যোগগুলোই আমাদের কিন্তু একটা সার্বিক হাওড়ার ইতিহাস তুলে ধরবে। তো অবশ্যই মুজিবুর বাবু, আপনি এটি যখন কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে জানাবেন, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি। তো সকলকে আমি ধন্যবাদ জানাই। সৌভিক দা, সুকান্ত বাবু, তপন বাবু, সৌভিক, আমাদের সৌভিক ভাই, সকলকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। নমস্কার।